আমরা যেটা করব যে ভেক্টর যোগ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। একদম বেসিক থেকে ভেক্টর যোগ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। প্রথমেই আমরা যেই সমস্যাটা দেখব সেটা একটু দেখেন ওস্তাদ। খুবই সহজ একটা প্রবলেম, জটিল কিছুই না। আপনারা এই ধরনের প্রবলেম শত শত দেখে এসেছেন, এখানে জটিলতার কোনো বিন্দু মাত্র স্থান নাই। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে প্রবলেমটা কি। প্রবলেমটাতে বলা আছে যে দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক। প্রত্যেকটার মান কত একক? 5 একক। তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। প্রত্যেকটার মান 5 একক, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলছে। প্রত্যেকটার মান 5 একক, তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলছে। নূরে হাসান মুরাদ অসাধারণ একজন ইংলিশ টিচার, আমার ক্লাস দেখছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ঠিকঠাক মতো উনি শুনতে পাচ্ছেন, এইটা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এখন যেহেতু 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, তাহলে আমরা জিনিসটা একটু বুঝি। ধরেন দুইটা ভেক্টর আছে আমাদের কাছে, দুইটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর, ঠিক আছে, এবং এই আর একটা ভেক্টর। এই ভেক্টর দুইটা একটু কমিয়ে দেই। ধরলাম এই দুইটার মান সেম, দুইটার ভ্যালু সেম, দুইটাই হচ্ছে, এই দুইটার ভ্যালু হচ্ছে 5, এটার ভ্যালু 5, এটার ভ্যালু 5, মাঝখানের অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তাহলে বলছে 120 ডিগ্রি, তাহলে এই লব্ধির মান ওর দিক কি? তাহলে লব্ধির মান আমরা কিভাবে নির্ণয় করি? এদের লব্ধি, যেহেতু দুইটার মান সমান, যদি দুইটা ভেক্টর মান সমান হয় তাহলে এদেরকে সমদ্বিখণ্ডিত করবে এরা। আচ্ছা, লব্ধির মানটা আমরা দেখি। লব্ধির মানটা কিভাবে আমরা বের করব? আমরা জানি r = √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, তাই না? তাইলে r = p কত? p 5, q কত? q ও 5 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু cos কত? 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি। তাহলে এইটার আপনি দেখবেন যে এইটার একক আসবে 5 একক, 5 একক আসবে, 5 আসবে, ঠিক আছে? আপনি ক্যালকুলেশন করে দেখবেন, এটা 5 একক আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে দিক কত? দিক তাদেরকে সমদ্বিখণ্ডিত করবে, দিক সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে? তো খেয়াল করেন, যদি থিটা = ধরে নিলাম এদের লব্ধির দিক এই দিক, এটা হচ্ছে r, ঠিক আছে? তো r ভেক্টরটা ধরে নিলাম যে কোনো একটা ভেক্টরের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে। থিটা = যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, আমরা পড়ছিলাম। তাহলে 5 নিচে সিঙ্গেল, ঠিক আছে, উপরে সাইন 120 ডিগ্রি প্লাস নিচে cos 120 ডিগ্রি, এইখানে 5, এইখানে 5, সরি থিটা না তো tan থিটা, হ্যাঁ, tan থিটা। তাহলে tan থিটা এখানে দেখেন, এইখানে sin 125, sin 120, 5 cos 120, এখানে তাহলে থিটা কি আসবে? থিটা tan ইনভার্স 5 sin 120 ডিগ্রি 5 প্লাস 5 cos 120 ডিগ্রি। সো আপনি এখানে একটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে দেখবেন এখানে অ্যান্সার আসবে কত? 60 ডিগ্রি অ্যান্সার আসবে, 60 ডিগ্রি অ্যান্সার আসবে। এখন আপনি বলবেন যে ভাই অঙ্ক এমনি মুখস্থ করলে হবে?
মুখস্থ না, এটা সহজ একটা জিনিস, আপনার জানা থাকতে হবে। এই ধরনের অঙ্ক কোনো দিন আপনার সিকিউ প্রশ্নে আসবে না, আপনার রিটেন প্রশ্নে আসবে না। এই অঙ্কগুলো আসবে এমসিকিউতে। তো এমসিকিউতে আমি ভাইয়া কিভাবে অ্যান্সার করব, এমসিকিউতে আপনি কিভাবে অ্যান্সার করবেন আমি পই করে বলে দিচ্ছি। এমসিকিউতে আপনি কিভাবে অ্যান্সার করবেন আমি পই করে বলে দিচ্ছি, খেয়াল করেন। নোট, যদি ইফ P is equal to Q, then theta is equal to alpha by 2. মনে রাখবেন যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, P আর Q দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, তাইলে লব্ধি তার মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। theta is equal to alpha by 2 মাথায় থাকবে। if P is equal to Q, then theta is equal to কি, alpha by 2। আবার if P is equal to Q and alpha is equal to 120 degree, then P is equal to Q is equal to R। যদি দুইটা ভেক্টরের মান সমান হয় এবং মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান হবে ওই দুইটার যে কোনো একটা ভেক্টরের মানের সমান। দুইটা ভেক্টরের মান যেহেতু সেম, তাহলে 5e হবে। বুঝাইতে পারছি? আর যেহেতু দুইটার মান সমান and theta is equal to as usual alpha by 2। বুঝাইতে পারছি? সো এই জিনিসটাই ভাইস ভার্সা হইতে পারে। if P is equal to Q is equal to R, if P is equal to Q is equal to R, then alpha is equal to 120 degree। যদি দুইটা ভেক্টরের মান তার লব্ধির মানের সমান হয়, দুইটা ভেক্টরের মান যদি লব্ধির মানের সমান হয়, তাহলে বুঝতে হবে আলফা 120 ডিগ্রি। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি? এইটুকু ক্লিয়ার? সো এই যে পয়েন্টগুলো, এটা আপনারা সুন্দর করে লিখে নেন ওস্তাদ, এটা সুন্দর করে নোট করে নেন। এখানে না বুঝার কিছুই নাই, একদম সহজ। নোট করে ফেলেন, নোট করে ফেলেন ওস্তাদ, একদম সোজা। বুঝাইতে পারছি? একদম সহজ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? বুঝাইতে পারছি আমরা? আচ্ছা, ক্লিয়ার? ওকে, এবার আমরা একটু সামনের দিকে আগাবো। বলছে 20 নিউটন মানের একটি বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে কোন বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে 20 নিউটন মানের একটা বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, তাহলে আমরা একটা আনুভূমিক আঁকি। এই আনুভূমিক, বিশ নিউটন মানের একটা বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে ধরে নিলাম 20 নিউটন মানের একটা বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, এটা 20 নিউটন। ক্লিয়ার? আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 60 ডিগ্রি কোণ করে আছে, তাই না? আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। বলছে অপর একটি 25 নিউটন মানের বল ওই একই বিন্দুতে উলম্বের সাথে বিপরীত দিকে। তাহলে এই বিন্দুতে একটা ধরে নিলাম উলম্ব আছে, এই বিন্দুতে আমি একটা কি টানবো? উলম্ব টানবো। এই বিন্দুতে আমি একটা উলম্ব টানলাম, উলম্বের সাথে বিপরীত দিকে 30 ডিগ্রি কোণ করে, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করছে, তাই না? এই উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে 25 নিউটন মানের বল। তাহলে
আমরা কি পড়লাম যে একটা 20 নিউটন মানের বল কত কোণ করে 60 ডিগ্রি কোণ করে কার সাথে আনুভূমিকের সাথে আছে 20 নিউটন বল আনুভূমিকের সাথে কত কোণ করে আছে 60 ডিগ্রি কোণ করে তাহলে 20 নিউটন বল আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে আমি আঁকছি অপর একটি 25 নিউটন মানের বল 25 নিউটন মানের বল একই বিন্দুতে উলম্বের সাথে বিপরীত দিকে 30 ডিগ্রি কোণ করে আছে উলম্বের সাথে যেই দিকে 20 নিউটন আছে সেই দিকে না তার বিপরীত দিকে তাহলে কার সাথে 20 নিউটন মানের বল কার সাথে উলম্বের সাথে বিপরীত দিকে কত কোণ করে আছে 30 ডিগ্রি কোণ করে আছে বুঝলাম অনুভূমিকের সাথে এদের লব্ধির নতি কত কি বলছে অনুভূমিকের সাথে এদের লব্ধির নতি কত তাহলে অনুভূমিকের সাথে লব্ধির নতি বলতে বুঝাইছে এদের যে লব্ধিটা হবে লব্ধি কত হবে এটা যদি 30 নিউটন হয় এটা 90 তাহলে এইটা কত এইটাও 30 নিউটন তাহলে এদের লব্ধিটা কোন দিকে হবে বলেন তো লব্ধিটা একটু এই দিকে হবে কারণ এখানে 25 নিউটন না বল বেশি তাহলে ধরে নিলাম এই দিক বরাবর ঠিক আছে এটা ধরে নিলাম আর এই লব্ধি অনুভূমিকের সাথে নতি কত মানে এটা অনুভূমিকের সাথে কত অ্যাঙ্গেল করে এইখানে বলছে অনুভূমিকের সাথে এর অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল ধরে নিলাম ফাই এটা কত এটাই আমাদেরকে বের করতে বলছে অ্যাঙ্গেলটা কত এটাই আমাদেরকে কি করতে বলছে ফাইন্ড আউট করতে বলছে বা বের করতে বলছে বুঝাইতে পারছি তাহলে আমরা এটা একটু বের করি খেয়াল করেন আমরা এটা একটু বের করি ওস্তাদ আমরা এটা একটু বের করি ওস্তাদ তাহলে আমরা এটা কিভাবে বের করব খেয়াল করেন ভালো করে খেয়াল করবেন ওস্তাদ সুন্দর করে খেয়াল করবেন দেখেন ধন্যবাদ আব্দুল্লাহ মাহমুদ ধন্যবাদ আচ্ছা তাহলে আমরা অনুভূমিকের সাথে লব্ধির নতি বের করব নতিটা কিভাবে বের করব খেয়াল করেন আমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে তাহলে মধ্যবর্তী কোণ কত এইটা 30 এইটা 30 কত হইল 60 তাই না তাহলে লব্ধির সাথে যে কোনো এক দিকের কোণ কত সেটা আমরা বের করি এই লব্ধির সাথে ধরে নিলাম 20 নিউটনের অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা হলো থেটাটা কত এটা আমার বের করতে হবে আলফা তো আমার জানি 60 তাহলে এইখানে আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে বের করব tan থেটাটা কার সাথে বিবেচনা করছি 20 নিউটনের সাথে তাহলে 20 নিচে একা থাকবে তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল উপরে আমরা লিখব sin আলফা নিচে আমরা লিখব cos আলফা আর থাকে কি 25 অ্যাড করে দিব আর এইখানে একটা প্লাস চিহ্ন বসায় দিব সুন্দর তাহলে থেটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 25 sin 60 ডিগ্রি 20 প্লাস 25 cos 60 ডিগ্রি তাইলে অতএব থেটা ইজ ইকুয়াল টু কি আসবে ওস্তাদ হৃদয় হাসান ওয়ালাইকুম সালাম থেটা ইজ ইকুয়াল টু তাহলে কি আসবে ওস্তাদ দেখি তো আমরা একটু ক্যালকুলেট করি থেটা ইজ ইকুয়াল টু আমাদের কি আসবে tan ইনভার্স 25 sin 60 20 plus 25 cos 60 33.67 ডিগ্রি 33.67 ডিগ্রি এই কোণটা কতটুকু এইটা তাই না এই থেটাটা কি বাইর হলো আমার 33.67 ডিগ্রি এই থেটাটা বাইর হলো 33.67 ডিগ্রি তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসতে আর কতটুকু রাস্তা বাকি এতটুকু রাস্তা বাকি না এই রাস্তাটুকু কত 60 ডিগ্রি তাহলে আনুভূমিকের সাথে নতি
আনুভূমিকের সাথে নতি যদি ফাই হয়, ফাই ইজ ইকুয়াল টু 33.67 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে টোটাল হবে 93.67 ডিগ্রি। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা ওস্তাদ? এতটুকু বুঝাতে পেরেছি কিনা ওস্তাদ? এতটুকু বুঝাতে পেরেছি? এতটুকু সুন্দর করে বুঝাতে পেরেছি কিনা? এতটুকু আমরা সুন্দর করে বুঝাতে পেরেছি কিনা আমাকে একটু বলেন তো। এতটুকু আমরা সুন্দর করে কিউট করে বুঝাতে পেরেছি? এতটুকু আমরা সুন্দর করে কিউট করে বুঝাতে পেরেছি ওস্তাদ? ক্লিয়ার? ওকে, আচ্ছা, কোন বিন্দুতে পি ও টু পি মানের দুটি বল ক্রিয়াশীল, পি ও টু পি মানের দুটি বল ক্রিয়াশীল, প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। কোন বিন্দুতে পি ও টু পি মানের দুটি বল ক্রিয়াশীল, প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। প্রথমটিকে আমরা কি করব? প্রথমটিকে দ্বিগুণ করব এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করব। লব্ধির দিক এতে অপরিবর্তিত থাকবে। লব্ধির কি অপরিবর্তিত থাকবে? লব্ধির দিক অপরিবর্তিত থাকবে। পি এর মান কত? এটাই আমাদের বের করতে বলছে। পি এর মান কত? তাহলে আপনারা বের করেন নিজের মতো করে, নিজের মতো করে বের করেন। আবির সাহেব আমাকে কমেন্ট করেছে পাঞ্জাবিটা সেরা। পাঞ্জাবিটা আপনাদের ভাবি দিয়েছে আমাকে।
বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা এটা করে দেই ওস্তাদ, আমরা প্রবলেমটা করে দেই। খেয়াল করেন, কোনো বিন্দুতে পি ও টু পি মানের দুটি বল ক্রিয়াশীল, তাহলে বল কি কি? পি আর টু পি। বল দুইটা পি আর টু পি, ঠিক আছে। প্রথমটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। আচ্ছা, পি আর টু পি থাকলে বল যদি ধরে নিলাম পি এর সাথে, তাহলে পি এর সাথে বল হইলে পি নিচে একা থাকবে, ঠিক কিনা? পি নিচে একা থাকবে, উপরে আমরা কি জানি? ট্যান থেটা, তাই না? পি নিচে একা থাকবে, উপরে কি হবে? সাইন আলফা প্লাস কজ আলফা, আর এখানে কি বসায় দিব? টু পি বসায় দিব। এইখানে যা দিক, আমরা প্রথমটিকে দ্বিগুণ করব, পি হবে টু পি, আর দ্বিতীয়টির সাথে 8 একক বৃদ্ধি করব, তাহলে টু পি প্লাস 8 সাইন আলফা প্লাস টু পি প্লাস 8 কজ আলফা। ভালো, তাহলে এই জায়গায় 4p স্কোয়ার সাইন আলফা প্লাস 4p স্কোয়ার সাইন আলফা প্লাস এইখানে 2p ইন্টু 2p প্লাস 8 সাইন আলফা কজ আলফা, কজ আলফা, ঠিক আছে, প্লাস, তাহলে এইটা আমরা গুণ করলাম, তাই না? এরপর কি করব? ইজ ইকুয়াল টু, আবার এই পাশে গুণ করব, পি ইন্টু 2p প্লাস 8, পি ইন্টু 2p প্লাস 8 প্লাস 2p into 2p plus 8 sin alpha cos alpha। ভুল আমি করেছি, এই জন্যই তো বলি মিলে না কেন? p into 2p plus 8 sin alpha। একটু সিম্পল অঙ্কে ভুল করলে হবে, এইবার হয়ে যাবে 4p স্কোয়ার sin alpha প্লাস 4p স্কোয়ার সাইন আলফা, আর এই জায়গায় ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার প্লাস 8p, 2p স্কোয়ার সাইন আলফা প্লাস 8p সাইন আলফা। 2p স্কোয়ার সাইন আলফা প্লাস 8p সাইন আলফা, তাহলে এই জায়গা থেকে 2p স্কোয়ার সাইন আলফা ইজ ইকুয়াল টু 8p সাইন আলফা। সাইন আলফা চলে যায়, তাই না? সাইন আলফা চলে যায়, 2p স্কোয়ার 2p ইজ ইকুয়াল টু 8 আসে, সাইন আলফা চলে যায়, 2p ইজ ইকুয়াল টু 8, অতএব p ইজ ইকুয়াল টু 4। এটাই অ্যান্সার। হ্যাঁ, p এর মান 4, আবির, p এর মান 4। যাই হোক, ছোট একটা মিস্টেক হয়ে গিয়েছিল, মিস্টেক হইতেই পারে, মিস্টেক আপনাদের যেমন হয় আমার তার চেয়ে বেশি হয়, ঠিক আছে? আমার সিলি মিস্টেক অনেক বেশি হয়।
ক্লিয়ার? ক্লিয়ার কিনা? বুঝাইতে পারছি কিনা? বুঝাতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি? আচ্ছা, এবার খেয়াল করেন, এটা আমরা পারলাম। পরেরটায় আমরা যাই। একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান হবে? এটা আপনারা জানেন, 120 ডিগ্রি। এবং এই ম্যাথসটা সলভ করার কিছুই নেই, এটা একদম সহজ। এই জন্য এটাতে কোনো সময় নিব না। এটা সলভ করার মতো কোনো ম্যাথ না, সলভ করার মতো কোনো গাণিতিক সমস্যা না। হ্যাঁ, প্রথমটারে দ্বিগুণ করা আর দ্বিতীয়টার সাথে 8 যোগ করা তো সেম কথা। কথা কিন্তু সত্য, কথা কিন্তু সত্য। ঠিক আছে? হ্যাঁ, অ্যাডমিশনে এই শর্টকাটটা আমরা করাই। অ্যাডমিশনে এই শর্টকাটটা আমরা করাই। ঠিক আছে, যে প্রথমটারে দ্বিগুণ করা। ঠিক আছে, এখানে কারণ একটা আরেকটার দ্বিগুণ বলছে, একটা আরেকটার দ্বিগুণ বলছে, তাই না? এখন দ্বিতীয়টার সাথে 8 যোগ করছে। বুঝাইতে পারছি? তার মানে জিনিস কি একই আছে, জিনিস সেমই আছে। আমার কথা বুঝেন নাই? বুঝছেন তো? এটাই। আচ্ছা, খেয়াল করেন, কারণ লব্ধির দিক তো কোনো চেঞ্জ হচ্ছে না, রেশিও কি সেমই আছে। রেশিও যখন সেম থাকবে লব্ধি একই রকম থাকবে, লব্ধির দিকের কোনো চেঞ্জ হবে না, রেশিও তো একই। আমার কথা বুঝতে পারছেন? যখন দুইটা ভেক্টরের মান যাই হোক, দুইটা রেশিওর উপর ডিপেন্ড করে কোন, দুইটা রেশিওর উপর ডিপেন্ড করে অ্যাঙ্গেলের বিষয়টা। বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? এইটাই। আচ্ছা, এটা আর কি, এটা তো আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর। সিস্টেমটা এখানে কি বলছে? এখানে বলছে পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর। আমরা কি জানি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই না? তাইলে আর এর জায়গায় আমি পি লিখি রুট ওভার 2p স্কোয়ার, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার, দুই পাশে স্কোয়ার করে দিছি, তাই না? প্লাস 2p স্কোয়ার কজ আলফা। অতএব 2p স্কোয়ার কজ আলফা ইজ ইকুয়াল টু পি স্কোয়ার থেকে 2p স্কোয়ার গেলে থাকে কি মাইনাস পি স্কোয়ার। অতএব কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। অতএব আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। বুঝতে পারছি? সহজ। বুঝাতে পেরেছি কিনা? বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপর খেয়াল করেন, পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাই। দুইটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 7 একক, সর্বনিম্ন মান 1 একক। এগুলো বাচ্চাদের গাণিতিক সমস্যা। হ্যাঁ, বড়দের সমস্যা আমি দিব। ঠিক আছে, সর্বনিম্ন লব্ধির মান 1 একক, বড়দের সমস্যা আমি দিব। সর্বোচ্চ মানে কি? সর্বোচ্চ লব্ধির মান হচ্ছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 7।
পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটারে আমি 1 ধরলাম, এটারে আমি কি ধরলাম 2 ধরলাম, সর্বোচ্চ সর্বনিম্ন। তাহলে 1 প্লাস 2 যদি করি তাহলে কি আসবে, আমি একটু ভেঙে ভেঙে করে দিই, পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ। বাই দ্য ওয়ে আমি কিন্তু এভাবে ধরে গাণিতিক সমস্যা করাই যে আপনারা কিচ্ছু পড়েন নাই, আমি এমনভাবেই প্রবলেম করাই আমার মাথায় থাকে আপনারা কিছুই পড়েন নাই, কিচ্ছু না, এই চিন্তা করে আপনাদেরকে গাণিতিক সমস্যা আমি সমাধান করাবো। প্রত্যেকটা জিনিস এই চিন্তা করাবো যে আপনার মাথা এসএসসির পরের থেকে ব্ল্যাঙ্ক খালি। আপনি হতে পারে এটা খুব বোরিং লাগতেছে ক্লাস, কারণ এগুলো আপনি পড়ে আসছেন, কিন্তু আমি পড়াবো এমনভাবে যে সবচেয়ে কম যে বুঝে সেও যাতে বুঝতে পারে, এমনভাবে আমি ইনশাল্লাহ পড়াবো। আচ্ছা, ইজ ইকুয়াল টু 8, তাহলে 2p ইজ ইকুয়াল টু কি, পি পি কাটা গেলে 8, p ইজ ইকুয়াল টু কত 4। সুন্দর, p ইজ ইকুয়াল টু 4 বুঝলাম। ঠিক আছে, তাহলে q এর ভ্যালু কত? আচ্ছা, ভেক্টর দ্বয় পরস্পর কি লম্বভাবে ক্রিয়ারত বলছে। ঠিক আছে, লম্বভাবে ক্রিয়ারত হোক আর যেমনি ক্রিয়ারত হোক আমরা এটা বের করে ফেলতে পারবো। এই কিউ এর জায়গায় এর ভ্যালু বসাই দেই, কিউ এর জায়গায় ভ্যালু বসাই দেই, তাহলে p প্লাস 4 প্লাস কিউ, p ইজ ইকুয়াল টু 4 কে 1 নং এ বসিয়ে, তাহলে 4 প্লাস কিউ, বারবার ভুল করতেছি কেন, 4 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 7, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি 3, একটা আরেকটার উপর লম্ব। ঠিক আছে, তাহলে দুইটা বের করে ফেললাম। এখন আমরা কি বের করব, এদের লম্ব হইলে তাদের লব্ধি কত হবে, লব্ধি সহজ, আর ইজ ইকুয়াল টু মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি না, লম্বভাবে ক্রিয়ারত মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ কত 90 ডিগ্রি, 90 কজ 90 এর মান কত 0, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হবে 5 হবে। এগুলো বাচ্চাদের গাণিতিক সমস্যা, এগুলো সব এমসিকিউতে আসে, ওই যে ফার্স্ট টার্মের এমসিকিউতে আসে, ফার্স্ট টার্ম পরীক্ষার এমসিকিউ, বুঝাইতে পারছি? ফার্স্ট টার্ম পরীক্ষার এমসিকিউ আছে না, ওগুলাতে এগুলো আসে, সব বুংচুং জিনিস ফার্স্ট টার্ম পরীক্ষার এমসিকিউতে আসে। ক্লিয়ার, বুঝাইতে পারছি? আচ্ছা, দুটি ভেক্টরের মানের অনুপাত 3:5, মানের অনুপাত কত বলছে 3:5, তাদের লব্ধি কত 25 নিউটন, লব্ধি 25 নিউটন, মানের অনুপাত 3:5। ঠিক আছে, ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করো যখন তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, লব্ধি 25, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে ধরে নিলাম প্রথম ভেক্টর x, দ্বিতীয় ভেক্টর 5x, তাহলে 25 ইজ ইকুয়াল টু রুট ওভার 3x স্কোয়ার 5x স্কোয়ার 2 ইন্টু 3x 5x cos 60 ডিগ্রি, cos 60 মান হাফ, আর এখানে 25 রে স্কোয়ার করব আমরা 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস 2 কাটা যাবে, হাফ ইন্টু 2 কাটা যাবে, তাহলে এখানে 15x স্কোয়ার, তাইলে 625 ইজ ইকুয়াল টু 49x স্কোয়ার, তাহলে 625 ঠিক আছে, 625 ইজ ইকুয়াল টু 49x স্কোয়ার, তাই না? তাইলে এই জায়গা থেকে আসে
x স্কয়ার ইজ ইকুয়াল টু 12.75 তাহলে x is equal to 3.57 তাহলে ভেক্টর দ্বয়ের মান নির্ণয় করতে বলছে তাহলে প্রথম ভেক্টরের মান ধরে নিলাম p যদি একটা ভেক্টর হয় p is equal to 3x q is equal to 5x তাহলে p is equal to 3 into 3.57 q is equal to 5 into 3.57 ঠিক আছে তাহলে 3 into 3.57 10.71 5 into 3.57 17.85 বুঝতে পারছি এটাই ক্লিয়ার কিনা সোজা বুঝাইতে পারছি আচ্ছা এক্সট্রা একটা পেজ আছে এখানে আচ্ছা কোন বিন্দুতে ক্রিয়ারত 3p এবং 2p বলদ্বয়ের লব্ধি r প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয় বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে আচ্ছা 3 এবং 2p বলদ্বয়ের লব্ধি r তাহলে r হচ্ছে বলদ্বয়ের লব্ধি আর দুইটা বল কি 3p এবং 2p তাহলে রুট ওভার 3p 2p 2 into 3p 2p cos alpha আচ্ছা সুন্দর তাহলে r is equal to root over এই জায়গা থেকে আসে 9p square plus 4p square plus 12p square 12p square cos alpha r square is equal to এখানে আসতেছে 13p square plus 12p square cos alpha তাই না তাহলে অতএব এখানে r square is equal to কি আসতেছে r square is equal to p square যদি কমন নেই তাহলে 13 plus 12 cos alpha এটা আমার এক নাম্বার সমীকরণ আচ্ছা এখন কি বলছে প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয় তাহলে প্রথম বল কোনটা 3p 3p রে দ্বিগুণ করলে 6p তাইলে লব্ধির মান কত গুণ হইছে 2r 2r হইতে প্রথম বলের মানকে আমার কি করতে হইছে দ্বিগুণ করতে হইছে তাহলে 6p স্কয়ার প্লাস 2p স্কয়ার 2 into 6p 2p cos alpha তাহলে 2r is equal to 36p square plus 4p square 12 দুগুণে 24 24p cos alpha 24p square cos alpha তাহলে এই জায়গা থেকে এইটারেও স্কয়ার করি তাহলে 4r square is equal to 36p square plus 4p square plus 24p square cos alpha ঠিক কি না তাহলে এই জায়গা থেকে আসে r square is equal to 4r square 4r square is equal to এই জায়গা থেকে আমি যদি p square কমন নেই
36 আর 4 কত 40 40 p স্কয়ার প্লাস 24 p স্কয়ার cos আলফা। তাহলে এই জায়গা থেকে r স্কয়ার ইজ ইকুয়াল টু 10 p স্কয়ার প্লাস 6 p স্কয়ার cos আলফা। অতএব r স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার যদি কমন নেই 10 প্লাস 6 cos আলফা। এটা সমীকরণ 2। এখন আমরা যদি দুইটারে অনুপাত করি, দুইটাকে যদি অনুপাত করি r স্কয়ার 1/2 আমরা যদি r স্কয়ার 1/2 করি, সরি 1/2 আমরা যদি করি r স্কয়ার বাই r স্কয়ার, তাহলে এই পাশে কি আসতেছে p স্কয়ার 13 প্লাস 12 cos আলফা, p স্কয়ার 13 প্লাস 12 cos আলফা। এই পাশে কি আসতেছে p স্কয়ার 10 প্লাস 6 cos আলফা, p স্কয়ার 10 প্লাস 6 cos আলফা। r স্কয়ার আর পাই r স্কয়ার 1, p স্কয়ার চলে যাবে তাই না, তাহলে 13 প্লাস 12 cos আলফা 10 প্লাস 6 cos আলফা। তাইলে 13 minus 10 plus 12 minus 6 13 plus 10 আর এখানে 6 cos alpha is equal to 0। তাহলে এই জায়গায় 13 থেকে 10 গেলে কত 3 থাকে, তাহলে 3 প্লাস 6 cos আলফা ইজ ইকুয়াল টু 0। অতএব cos আলফা ইজ ইকুয়াল টু -3/6, আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -3/6 কে -হাফ লিখতে পারি, তাহলে কত 120 ডিগ্রি। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? এটাই অ্যান্সার। সহজ, জটিল কিছুই না, একদম সোজা। সো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই সমাপ্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।